আহ, আজকে খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মানে দুঃখিত, এটা আমারও কিছু করার নেই। আমি চেষ্টা করছি কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য কেটেই যাচ্ছে আর রিকানেক্টই হচ্ছে না। সেই কারণের জন্য বাইরেও চলে এসেছি। যাক, দুঃখিত। এটা পুরোপুরি জিও কোম্পানির দোষ, আমার কিছু নয়। যাই হোক, মানে ব্যাপার 22-এর সব ক্ষেত্রেই অসুবিধা এমন একটা ব্যাপার। তো যাই হোক, মানে আমাদের 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা মানে হবু শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা আজকে এই একটা বছর রাজপথে থেকেছি, আইনি পথে লড়াই করছি এবং মানে করেছি এবং করছি। এটা শুধুমাত্র আমি যাদের কৃতিত্ব দেব, 23 জেলার 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সকল হবু শিক্ষক শিক্ষিকার সম্মিলিত প্রচেষ্টার আমি কৃতিত্ব জানাবো। কারণ এটা আমাদের হাতে নেই। আমরা এই 2022-এর মামলার আদালতের শিকার আমরা। না হলে এতদিন আমরা কিন্তু ইন্টারভিউ আমাদের চলতো। এবার আইনের বিষয় তো আমাদের হাতে নেই, আদালত তো আমাদের হাতে নেই। আদালত যে রায় দেবে সেই রায় তো আমাদের মাথা পেতে নিতে হবে। তবে এর শিকার এই 2022-এর এই স্টে মামলা যদি উঠে যেত, আমরা কিন্তু ইন্টারভিউ পাওয়ার যোগ্য ছিলাম। তো এটা আমাদের কোনো মানে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23 জেলার হবু শিক্ষক শিক্ষিকাদের কোনো কিছু করার নেই। যে পথটা আইনি পথ, এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই ইন্টারভিউ নোটিশ আনা সম্ভব নয়। কারণ একটা চলতি রিক্রুটমেন্ট চলছে, তার সাথে নতুন করে রিক্রুটমেন্ট দেওয়া সম্ভব নয়, সেটা আমরা সবাই জানি। আর যে কথাটা আমি বলবো, যে আজ 22 স্টেট যেভাবে আপনারা আন্দোলন করে দেখিয়েছেন, সেটা সম্পূর্ণ 23 জেলার কৃতিত্ব। আমাদের রণনীতি কিন্তু অলরেডি রণনীতি কিন্তু চলছে। মানে আমাদের যুদ্ধ কিন্তু, আমাদের লড়াই কিন্তু থেমে নেই। আমরা এই সময়টা কিভাবে আমরা আমাদের রণনীতি তৈরি করতে পারি, আপনারা সেই সিদ্ধান্ত, সেই কথা বা সেই প্রস্তাব রাখুন প্রত্যেকটা 23 জেলাতে, যে সামনের দিনে আমরা কি করতে পারি। আমরা ইতিমধ্যে জানি, যেহেতু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এর মধ্যে রিক্রুটমেন্ট আনাটা কিন্তু চাপের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে এই কটা মাস মানে এই কয়েকটা মাস আমরা কি করতে পারি রণনীতি, সেটা আপনারা প্রত্যেকটা 23 জেলা থেকে 23 জেলার হবু শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা প্রস্তাব রাখুন। আর সবচেয়ে বড় কথা, এই সময়টা কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা চলছে, ভীষণ পরীক্ষা। এই ধৈর্যের পরীক্ষা, যে আমরা এই একটা বছর যেভাবে আমরা রাজপথে ছিলাম, তারপরেও কিন্তু আমরা ইন্টারভিউ নোটিশ পাইনি। তো এই সময়টা কঠিন, এই ধৈর্যের পরীক্ষা, এটাই আপনার কঠিন সময়। এটাই আমাদের 23 জেলা 22 স্টেটের কঠিন সময়, কঠিন থেকে কঠিনতর সময় আমাদের এইটা। এ সময় কিন্তু আমাদের লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না। লক্ষ্য ভ্রষ্ট হলে কিন্তু আপনি হেরে গেলেন। আমাদের লক্ষ্য কিন্তু অবিচল থাকতে হবে। যে লক্ষ্যে আমরা নেমেছি, আমাদের স্কুলে যেতে হবে, সেই লক্ষ্য থেকে কিন্তু এক বিন্দু আমরা নড়বেন না। আমরা এর পরবর্তী ধাপে কি করতে পারি, হয়তো এখন আমরা আন্দোলন করতে পারছি না, কিন্তু এর পরবর্তী সময় আমরা কি করতে পারি সেই প্রস্তাবটা রাখুন। 23 জেলার হবু শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো, 22 স্টেট সেই প্রচেষ্টা রাখুন, সেই রণনীতি তৈরি করুন। যে এরপরে আমাদের সব্বার নিয়োগে আমরা 1 মাস 2 মাস ওয়েট করছি, আমরা একটা বছর ওয়েট করতে পেরেছি। আমাদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, ধৈর্য ধরে রাখতে পারছি না। কিন্তু যখন নির্বাচন প্রক্রিয়া শেষে আমাদের সবার নিয়োগ পায়, সে বিষয়টা কিন্তু সরকারকে দেখতে হবে। কারণ আমরা এখন যদি মনে করি রাজপথে নামতে পারি বঞ্চিত 22 স্টেট, কিন্তু আমাদের 23 জেলাকে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ থেকে কিন্তু পর্ষদ থেকে শুরু করে, সরকারের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে, পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে, বিধাননগর উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করেছিল যে 22 স্টেট আপনাদের
কাছে অনুরোধ করব, শেষ দিন যখন পর্ষদে গেছিলাম সেখানে পুলিশ অফিসাররা অনুরোধ করেছিলেন যে এই কয়েকটা দিন আপনারা পথে নামবেন না, প্লিজ, আপনাদের কাছে অনুরোধ। আমরা কিন্তু কথা রেখেছি। আমি বলেছিলাম আমরা যে আমাদের সবার যাতে নিয়োগ হয়, আপনারা ভালো করেই জানেন যে আমরা কি হারে আমরা আন্দোলন কেন করব। আমাদের এই টাইমটা ধৈর্যের পরীক্ষা, তাই বলছি হয়তো এখন করছি না, কিন্তু এখান থেকে 20 দিন পরে হতে পারে আন্দোলন। আমরা আন্দোলন করব না। সরকার যেভাবে কথা দিয়েছিল, শিক্ষামন্ত্রী যেভাবে বলেছিলেন, পর্ষদ সভাপতি যেভাবে বলেছিলেন, সেই কথা মোতাবেক যারা যোগ্য, যারা টেট পাস করেছে এবং পূর্ণ প্রশিক্ষিত 24 মাসের ডিএলএড কোর্স আছে, তাদের কিন্তু নিয়োগ দিতে হবে, তাদের কিন্তু নিয়োগ দিতে হবে। এটা কিন্তু এই লক্ষ্য থেকে ভ্রষ্ট হলেও চলবে না। আমরা চুপ আছি মানে নীরব আছি বলে ভাববেন না। নীরব আছি বলে 23 জেলার কেউ কিন্তু নীরব নেই, সবাই কিন্তু ধৈর্যের পরীক্ষা একটা একটা দিন ধরে দিচ্ছে। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কমেন্ট আপনারা করবেন, পরে দেখে নেব। আর আমাদের লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। প্রথমেই বললাম, প্রত্যেক যোদ্ধা আমরা একসাথে আবার রণনীতি ঠিক করব, আপনারা প্রস্তাব দিন। আর সবচেয়ে বড় কথা, আমাদের ভুল থেকে যেসব ভুলগুলো হয়েছে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কিন্তু আমাদের সফলতা আনতে হবে। আগামী দিনে সফলতা আনতে হবে। আর এই কয়েক দিনে মানে আমরা যে কেসটার ব্যাপারে বলছি, বাইরে আছি তো প্রচুর মশা, তো আমরা সুপ্রিম কোর্টের যে 1 এপ্রিল কাল যে মামলাটা ছিল, সেই মামলাটা কিন্তু হচ্ছে না। তো কাল আমরা জানতে পারবো মামলাটা কবে উঠছে, যেহেতু আমাদের বিচারপতি আমাদের একজন থাকছেন না। আপনারা জানেন বিচারপতি অনুরুদ্ধ বোস মহাশয় থাকছেন না, যেটা শুনলাম। তো মামলাটা কাল জানতে পারবো 4টের দিকে কবে উঠছে। তো 23 জেলা থেকে আমরা যেভাবে সংঘবদ্ধভাবে পাশে ছিলেন, মানে এই কয়েকদিনে যেভাবে ফান্ড আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের কৃতিত্ব, মানে সত্যি কথা বলতে 23 জেলা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের এবং আমাদের 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, যেভাবে আপনারা নিজের মানে আপনাদেরই ঐক্যমঞ্চ, আপনারা যেভাবে এগিয়ে এসে ফান্ডিং করেছেন, আমি সত্যি 23 জেলার পক্ষ থেকে আমি একটা সাধারণ সহযোদ্ধা হিসাবে জোশ বেড়ে গেল। মানে আপনারা এই কয়েকদিনে যা ফান্ড দিয়েছেন এবং দিচ্ছেন এবং দেবেন, যারা অনেকে টিউশনি পড়ায় সামনের দিনে মানে বারবারে বলছে দাদা 1 তারিখে দিয়ে দেবো, 1 তারিখ কাল দেবেন টিউশনি, তো যারা দেননি অবশ্যই দেবেন, কারণ এখনও আমাদের তৈরি হতে হবে। আর এই একটা সপ্তাহের মধ্যে আপনারা যারা বিভিন্ন জেলার থেকে যেভাবে আর্থিক সাহায্য করেছেন, তা ভোলার নয়। 23 জেলার সংঘবদ্ধ প্রচেষ্টায় আমরা কিন্তু বিএড প্রাথমিকে এই ক্লারিফিকেশন, ওরা তো এমনি থাকছে না, আর ওদের যে সার্টিফিকেট আছে তারা যাতে ইন্টারভিউ লাইনে না বসতে পারে, সেই কাজটা কিন্তু আমরা করছি। আমি অন্য বিষয় নিয়ে কিছু বলবো না। বিএড আমার নিজের ভাইও আছে, আমার বন্ধুও আছে, তো আইনি পথে লড়াই হবে। আশা রাখছি ডিএলএড তার নিজের স্কুলে যাবে। যারা ফান্ডিং দেননি, অনুরোধ করব, হয়তো মামলাটা কাল উঠছে না, কিন্তু কাল না হলেও কিন্তু 2 দিন পরে উঠবে। আর যারা দিয়েছেন এই কয়েক হাজার 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকা, আপনাদের বলবো, আপনাদের এই পরিশ্রম, এই কষ্টের টাকা, অনেকে সংসারের খরচ বাঁচিয়ে অনেক বোনেরা ফান্ডিং করেছে। সে 23 জেলা যেভাবে এইভাবে অনেকের হাত খরচ থেকে ফান্ডিং করেছেন, তো এইগুলো মানে যে কাহিনী, মানে কথাগুলো মুখ থেকে শুনলে নিজের ভিতর থেকে যে কষ্ট অনুভূত হয়, মানে অনুভূতি আসে, সেটা সত্যি সে ভোলার নয়। আমাদের সঙ্গে যারা আলোচনা করে, ফোন করে 23 জেলা থেকে, সত্যি কষ্টের। তো এই পরিশ্রম, সংসারের টাকা জমিয়ে আপনারা যেভাবে ফান্ডিং করছেন, আইনি লড়াইয়ে সাহায্য করছেন, 23 জেলার সংঘবদ্ধভাবে করছেন, আপনাদেরকে ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড যাই বলুন না কেন, ফেরাবে না। একদিন হাসতে পারবেন, একদিন হাসতে পারবেন। আশা রাখছি বিধানসভা ভোটে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ এই কয়েক হাজার
ভোটের ডিউটিতে যাবেন, ইলেকশন ডিউটিতে ফার্স্ট ট্রেনিং সেকেন্ড ট্রেনিং দিয়ে আপনারা ইলেকশনের ডিউটিতে যাবেন। এই স্বপ্নটা কিন্তু আপনাদের রাখতে হবে। এই স্বপ্ন থেকে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। সামনের বিধানসভা ভোটে আপনাদের কিন্তু ভোটের ডিউটিতে যাবেন আপনারা শিক্ষক হিসাবে, আমরা শিক্ষক হিসাবে আমরা কিন্তু ভোটের ডিউটিতে যাব। এটা কিন্তু ভুলবেন না, মনস্থির করুন। আজকের যারা 2017 যে ভাইয়েরা বা দাদারা যারা আজকে ভোটের ডিউটি করতে যাচ্ছে দেখতে পাচ্ছি, তো আমরাও কিন্তু যাব, আমরাও যোগ্য। 22 স্টেট 23 জেলার সবাই আমরা আগামী দিনে ভোটের ডিউটিতে তৈরি থাকুন, আমরাও ভোটের ডিউটি করব। আমরা আদালতের এই আইনি জটিলতার শিকার হয়েছি, তো এই টাইমটা আমাদের ধৈর্যের সময়, ধৈর্য রাখার সময়। এই টাইমটা কেউ ভেঙে পড়বেন না, দাঁতে দাঁত চেপে আপনারা রণনীতি ঠিক করুন। এই মাসের মধ্যে আশা রাখছি 20-22 ব্যাপারটা সব পরিষ্কার হয়ে যাবে, কোনো প্যানেল পেন্ডিং থাকবে না। আর যে কথাটা আমি বলবো, গতকাল আমাদের মালদা ডিস্ট্রিক্টের আমাদের প্রসেনজিৎ ভাই, আমাদের শুভেন্দু ভাই, আমাদের সানিউল ভাই গতকাল রাতে কথা বলে তারা স্যারের সাথে কথা বলেছিলেন, পর্ষদ সভাপতির সাথে, এবং শিক্ষামন্ত্রীও ছিলেন। শিক্ষামন্ত্রীর সাথে একজনেরই দেখা হয়েছিল। যাই হোক, 22 স্টেট কিন্তু এই ঐক্যমঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, এটা একটা আবেগ, এরা প্রতিনিয়ত কাজ করে। 23টা জেলা, কথা কেন বলছি, আমরা তো ঘরে বসে থাকতাম, এই গরমে অনেকে রোজা রাখছে, অনেকে মানে এই সময় সন্ন্যাসী হয়েছে, আমরা জানি, তাদেরও সারাদিন না খেয়ে থাকতে হয়। আমার ভাইয়েরা, আমার মাইনরিটি ভাইয়েরা, আমার মুসলিম ভাইয়েরা সবাই রোজা আছে প্রায় বলতে গেলে। সেই রোজা অবস্থায় শুনলেন যে পর্ষদ সভাপতি আমাদের এসছেন, আমাদের মাননীয় পর্ষদ সভাপতি উত্তরবঙ্গের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আছেন, শিক্ষামন্ত্রীও আছেন। তা তারা কিন্তু দেরি না করে সেই রোজা থাকা অবস্থায় কিন্তু সকালে গিয়ে দাঁড়িয়েছিলেন। সভাপতি মহাশয় বলেছিলেন যে আমার মিটিং শেষ হলে তোমরা সামনে থাকো, আমরা কথা বলবো। ভাবতে পারছেন, এটাই হচ্ছে ঐক্যমঞ্চ। আমরা তো বসে থাকতে পারতাম ঘরে। অনেকে ভাবছে যে গিয়েও বা কি হলো, কিন্তু গিয়ে কি কিছু হয়নি? স্যার জিজ্ঞাসা করলেন 22 স্টেট এখানেও, আলাম স্যার এখানেও 22 স্টেট, এখানেও ঐক্যমঞ্চ। তো স্যার পজিটিভ বললেন। দেখুন, আমাদের যা বলছেন সেটুকুই তুলে ধরা হয়েছে, লাইভটা আপনারা ভালো করে দেখেছেন। এরকম কিন্তু প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি। ধন্যবাদ মালদা জেলাকে। আর আমার যারা অনেক আছে 23 জেলার পক্ষ থেকে, অনেক অভিভাবক অভিভাবিকা, আমার মা মানে আমার বন্ধুর মা, বোনের মা মানে আমারও মা, আমার বাবারা, মায়েরা অনেকেই কিন্তু ফোন করেন এবং অনেকে লাইভ দেখেন। ওনাদের বলবো যে আপনারাও আমাদের সাথে ধৈর্য ধরুন, আপনাদের ছেলে সন্তান আমরা। হয়তো আজকের দিনে আমাদের সময়টা খুব কঠিন। যারা আমরা নিজেরা ভুক্তভোগী তারা বুঝতে পারছি। গত মার্চ মাস থেকে শুরু করেছি, যাদের টিউশনি ছিল ছেড়ে দিয়েছি। আজকে কোর্টে যেতে হচ্ছে, কাল কোর্টে যেতে হচ্ছে, পরশু কোর্টে যেতে হচ্ছে। আজ আন্দোলন, কাল ডেপুটেশন, পরের দিন আরটিআই করতে যেতে হবে, তারপরের দিন ডিপিএসসি, তারপরের দিন নবান্ন, তারপরের দিন এপিসি ভবন, তারপরের দিন কালীঘাট, তারপরের দিন বিকাশ ভবন, তারপরের দিন তৃণমূল ভবন। এইভাবে কিন্তু একটা বছর কেটে গেছে আমাদের। তাই আমার মায়েদের, আমার বাবাদের বলবো যে একটু ওয়েট করুন, সন্তানের উপর ভরসা রাখুন। এতদিন তো ওয়েট করেছেন। আমরা কিন্তু পজিটিভ আছি, সরকারের সাথে আছি। লাইভে অনেকেই দেখে, আমাদের এই ঐক্যমঞ্চকে অনেকেই ফলো করেন, আমি জানি ভালো করে। এই লাইভ দেখে পরবর্তীকালেও অনেকে কল করেন। তো সরকারের সাথে আছি, বারবার বলছি সরকারের সাথে আছি। আমরা হয়তো আন্দোলন করেছি আমাদের স্বার্থে, গণতান্ত্রিক পদ্ধতিতে। আবারও বলছি, আমরা কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সাথে আছি। আমাদের ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত যারা আছে, সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে সেই ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত এবং পরবর্তীকালে টেট কোয়ালিফাই কিন্তু সবার নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি, সেটা কিন্তু মানতে হবে। এটা কিন্তু মানতেই হবে, দাঁতে দাঁত চেপে বলবো, এটা কিন্তু মানতেই হবে। 14 সালে ইতিমধ্যে কিভাবে পাশ হয়েছে, 17 সালে কিভাবে পাশ হয়েছে আমরা ভালো করে জানি। সেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিতে যাব না। কিন্তু যারা 22-এর টেট পাস করে আছে, যারা
পশ্চিমবঙ্গ তথা মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ টেট এনসিটির গাইডলাইন মেনে হয়েছে, সেই টেটে যারা আমরা কোয়ালিফাই করে আছি, আমি 22 টেটের কথা বলবো শুধুমাত্র। জানি আমার কমেন্টে অনেকেই নেগেটিভ বলে, তা আমার সেটা নিয়ে কোনো অভিযোগ নেই। আমার বক্তব্য অনুযায়ী কেউ কমেন্ট করতেই পারে। তো 22-এর জন্য লড়ছি, 22-এর জন্য কথা বলবো, 22-এর জন্য লড়াই করব, আর 22-এর জন্য আমরা সবাই শিক্ষক হব, শিক্ষিকা হব। এটুকু বলার, আপনারা ধৈর্য ধরুন। আর প্রত্যেকটা জেলা 23 জেলাকে বলবো, আমরা সামনের দিনে কিভাবে আমাদের রণনীতি ঠিক করতে পারি, সামনের দিনে কিভাবে আমরা আমাদের লড়াইটা জারি রাখতে পারি, সেই চিন্তা করতে হবে। সংঘবদ্ধভাবে আমাদের থাকতে হবে, সংঘবদ্ধভাবে থাকতে হবে। কারণ এর আগে আপনারা 23 জেলা আমরা একসাথে ছিলাম বলেই কিন্তু কলকাতার বুকে, কলকাতা রাজধানীর বুকে সেই উত্তরবঙ্গ থেকে এসে আমার বোনেরা কিন্তু আন্দোলন করে গেছে। সেই জলপাইগুড়ি, কালিম্পং থেকে, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে তারাই কিন্তু আন্দোলন করে গেছে, কোচবিহার থেকে, মালদা থেকে তারাই কিন্তু আন্দোলন করে গেছে। তাই নতুন করে কিছু বলার নেই। 22 স্টেট একটা আবেগ, ঐক্যমঞ্চ একটা আবেগ। আর এই এক সপ্তাহে যে ফান্ডটা আপনারা দিয়েছেন, সেই ফান্ড যারা দিয়েছেন সত্যি কথা তাদের আমি জিজ্ঞাসা করছিলাম কিছুক্ষণ আগে আমাদের সুভাষ, সুদীপকে যারা দায়িত্বে আছে, অক্ষয়কে, সৌরভকে, যারা 23 জেলা মেলে সমস্ত দায়িত্বে থাকে, যে ফান্ড কেমন উঠছে। তো বলছে বিদেশদা মোটামুটি ফান্ড উঠেছে এই কদিন, কিন্তু আজকে কিন্তু ফান্ড দিচ্ছে খুবই কম। কেস উঠছে না বলে ফান্ড দেবেন না এমন নয়, কেসটা কিন্তু আজ হোক কাল হোক উঠবে। যারা ফান্ডিং করেননি আজকে কিন্তু ফান্ডিং করবেন, প্লিজ আজকে কিন্তু ফান্ডিং করবেন। এটা আমাদের সংঘবদ্ধ লড়াই, 23 স্টেটের লড়াই। এই প্রথম 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে এই প্রথম কিন্তু শুধুমাত্র 22-এর স্বার্থে কিন্তু অ্যাডভোকেট যাচ্ছেন। যে চারজন অ্যাডভোকেট অল ইন্ডিয়ার যারা ডিএলএড বিএড এর রায় নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে থেকে কিন্তু কেউ হয়ে আমাদের লড়বেন। তাই আমরা ডিএলএড এর জয় ছিনিয়ে নিয়ে আসব এবং ইন্টারভিউয়ের লাইন যাতে কম হয় সেই ব্যবস্থাটা করব। সবার রিক্রুটমেন্টের দাবি যেটা আছে, বিহারের মতো যে চিন্তা আছে, বিহারে যেমন রিক্রুটমেন্ট গত 1.5-2 মাসে যেভাবে প্রাথমিকে টেট কোয়ালিফাই মানে রিক্রুটমেন্ট, এমনকি বাংলার ছেলেরা, বাংলার যারা হবু শিক্ষক তারাও কিন্তু বিহারে গিয়ে চাকরি করছে অলরেডি, সেরকম যেন একটা জনজোয়ার চাকরিতে হয়। আর যে কথাটা না বললে নয়, খুব মশা এখানে। প্রাথমিকের কেসটা 23 জেলা আপনাদের সংঘবদ্ধ প্রচেষ্টায়, আপনাদের আর্থিক সহায়তায় কিন্তু প্রাথমিকের কেসটা একটা অর্ডার পেয়েছি। পঞ্চম শ্রেণী প্রাথমিকে 5ম শ্রেণী আনার যে অর্ডারটা আমরা পেয়েছি, সে অর্ডারটা কয়েক সপ্তাহের মধ্যে পর্ষদ তথা সরকারকে কিন্তু এভিডেভিট আকারে জানাতে হবে যে কেন ইমপ্লিমেন্ট হওয়ার সত্ত্বেও কেন প্রত্যেকটা স্কুলে কেন এখনো পর্যন্ত 5ম শ্রেণী অন্তর্ভুক্ত হয়নি। তো তারপরে আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব। আর যদি আমরা এই প্রাথমিকে 5ম শ্রেণী আনতে পারি, প্রাথমিকে 5ম শ্রেণীর মতো ঐতিহাসিক রায় আনতে পারি, আপনারা জানেন যদি 30,000 স্কুলে যদি প্রাথমিকে আনা যায়, একটা করে স্কুল যদি একটা করে টিচার বাড়ে ডিএলএড, তাহলে টেট কোয়ালিফাইড পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু পুরো সরকারের সদিচ্ছা। সরকার যদি মনে করে যে এই কেসের সাপোর্টে আমি 5ম শ্রেণীকে অন্তর্ভুক্ত করব, তাহলে কিন্তু প্রচুর কিন্তু টিচার নিয়োগ হবে। এটা আমরা ভালো করেই জানি। আর এই কেসটার অনেক গ্রাউন্ড আছে, আপনারা এর আগে দেখেছেন। তো এটুকু বলার, নির্বাচনটা হয়ে যাক, তার মধ্যে